একবার কনফার্ম করবে। আচ্ছা, দেখা যাচ্ছে, তাই তো? ওকে। দেখো, আজকে একটা কথা বলবো। আজকে তোমাদের এই নোটটাও আছে, আর যেহেতু আমি কোশ্চেন স্টাডি করে তারপরে আসলাম, বসলাম, তো প্রচুর এরকম ইনফরমেশন দেবো যেগুলো এখানে লেখা নেই। তোমাদেরকে নিজের দায়িত্বে কিন্তু একটু জিনিসগুলো নোট ডাউন করে রাখতে হবে, হ্যাঁ? আচ্ছা, ফার্স্টে যেটা আমরা দেখবো সেটা হলো যে বলছে ধাতুবিদ্যা। ধাতুবিদ্যা ব্যাপারটা কি? আমরা জানি প্রকৃতিতে আমরা যে জিনিসটা পাই, আকরিক পাই সবার প্রথম। আমরা কিন্তু একদম ধাতু রেডিমেড পাই না। তারপর সেই আকরিক থেকে ধাতু নিষ্কাশন করা হয়, অর্থাৎ সেই আকরিকে ধাতুর সাথে বা মেটালের সাথে আরো অনেক আনওয়ান্টেড সাবস্টেন্স, অন্যান্য কম্পাউন্ড, গজ, এগুলো যুক্ত হয়ে থাকে। কিন্তু যখন আমরা সেখান থেকে শুধুমাত্র ধাতুটাকে বের করি, সেই যে পদ্ধতিতে যে এবং তারপর সেই ধাতুটাকে বিশুদ্ধ করার যে পদ্ধতি, সেটাকে আমরা ধাতুবিদ্যা বলি। ঠিক আছে? এবার ধাতু থেকে, হুম, হ্যাঁ, এবার ধাতু থেকে যে ইম্পর্টেন্ট আমি কোশ্চেন গুলো দেখলাম সেটা হলো, বলছে ইঁদুর মারার জন্য কোনটা ইউজ করা হয়? ফর কিলিং র্যাটস, ফর কিলিং র্যাট, ইঁদুর মারার জন্য কি ব্যবহার করা হয়? কি ব্যবহার করা হয় কেউ বলতে পারবে? জিঙ্ক সালফাইড। ঠিক আছে, জিঙ্ক সালফাইড। তারপর যদি বলা হয় টু প্রিভেন্ট টার্মাইট, টার্মাইট মানে হলো, তোমার বলে না কাঠে ঘুণ ধরে যায়, তাই না? ঘুণ এক ধরনের উই পোকা টাইপের, কাঠটাকে কাটতে কাটতে সেই কাঠ থেকে গুঁড়ো বের করে এবং কাঠে ঘুণ ধরে যায়। সেই টার্মাইট দূর করার জন্য কিন্তু জিঙ্ক ক্লোরাইড ইউজ করা হয়, জিঙ্ক ক্লোরাইড ইউজ করা হয়। তারপর আমি তোমাদের এর আগে একটা আহ ছক দিয়েছিলাম যে কোন মানে কোন ধাতু বেশি চলে আসলে শরীরে কি কি রোগ হয়, তাই না? পারদ, ক্যাডমিয়াম, লেড, এগুলো কোনটার জন্য কি রোগ হয়। এখানে একটা নতুন জিনিস দেখলাম, সেটা হলো পরীক্ষায় আসা প্রশ্ন অবশ্যই, কপার। কপারের এক্সেস যদি ব্যবহার করা হয় বা হিউম্যান বডিতে ঢুকে যায়, তাহলে যে একটা রোগ হয় সেটার নাম হলো উইলসন, সেটার নাম হলো উইলসন। ঠিক আছে? কপারের কপার বেশি শরীরে চলে আসলে সেই রোগটার নাম হলো উইলসন। সেই জন্য যে দেখবে বলে না যে কপার বা তামার জগে জল খাওয়া ভালো, বা তামার গ্লাসে বোতলে জল খাওয়া ভালো। কিন্তু এটাও বলে সাথে যে টানা 2 মাস কপারের বোতলে জল খাওয়ার পরে তারপর কিন্তু 6 মাস সেটা বন্ধ রাখতে। কেননা অতিরিক্ত কপারও কিন্তু আমাদের শরীরের জন্য ভালো নয়। ঠিক আছে? এইবার আর একটা প্রশ্ন আসে, রাস্টিং অফ আয়রন। আচ্ছা, আমরা এক ধরনের মানে 2 রকমের পদ্ধতি দেখেছি, একটা দেখেছি ভৌত বিক্রিয়া আর একটা দেখেছি রাসায়নিক বিক্রিয়া, তাই না? ভৌত পরিবর্তন বা রাসায়নিক পরিবর্তন, দুটোর পার্থক্য কি ছিল? ভৌত পরিবর্তন হলো আমি আবার রিভার্স ব্যাক করে আসতে পারবো। যেমন বরফ গলে জল হয়ে গেল, ভৌত পরিবর্তন, কারণ সেই জলকে আমি যদি আবার ফ্রিজে রেখে রাখি, তাহলে কিন্তু সে আবার আগের মতন বরফ হয়ে যাবে। কিন্তু কিন্তু মনে করো এমন কিছু, যেটা তোমার আজকে মনে করো তুমি কাঁচা সবজিকে আহ বেশ ভালো করে মশলা দিয়ে মা রান্না করলো, তাহলে রান্না হয়ে যাওয়ার পরে যে জিনিসটা, সেটা ধরে নাও রাসায়নিক পরিবর্তন। কারণ সেখানে তাপ দেওয়া হচ্ছে, তারপর প্রেসার কুকারে সিটি দেওয়া হচ্ছে, অর্থাৎ প্রেসার দেওয়া হচ্ছে, অনেক স্পাইসেস বা মশলা অ্যাড করা হচ্ছে। কিন্তু একটা কথা বলো তো, ওই রান্না করা খাবারটা যে তোমার মনে করো পছন্দ হলো না, তুমি যদি বলো যে না, রান্না করা খাবার থেকে আমি আবার কাঁচা সবজিতে ফেরত যেতে চাই, তাহলে কি হবে? সেটা হবে না। তার মানে যেটা আবার পুনরায় মানে আগের জায়গায় ফেরানো সম্ভব নয়, সেটাকে বলা হবে রাসায়নিক পরিবর্তন। ঠিক সেরকমই এই প্রশ্নটা আসে, রাস্টিং অফ আয়রন বা লোহার মরিচা পড়া, এটা কি ধরনের পরিবর্তন?
লোহার মরিচা পড়া, মনে রাখবে এটাও কিন্তু রাসায়নিক পরিবর্তন বা কেমিক্যাল চেঞ্জ। কেন কেমিক্যাল চেঞ্জ? অবশ্যই, কারণ আজকে কিন্তু তুমি আবার সেই মরিচা পড়া লোহা থেকে পুনরায় আগের লোহাতে ফেরত যেতে পারবে না, তাই না? সেই কারণে এটা রাসায়নিক পরিবর্তন। এবং এটাও প্রশ্ন আসে যে এই আয়রনের ওপর মরিচা পড়া, লোহার ওপর মরিচা পড়ার ফলে লোহার ওজন বাড়ে না কমে? বলো তো দেখি, কে বলতে পারবে? লোহার ওজন বাড়ে, একদম ঠিক বলেছে। কোনটা বলো তো? হ্যাঁ, এটা বোঝানোর কি আছে, সোজা তো। মোমবাতির গলনে যে মোমটা গলে গলে নিচে পড়ে, ধরে নাও, সেই মোমটাকে তুমি যদি আবার ভালো করে একটা জায়গায় স্টোর করে রাখো, অনেকেই কিন্তু বাড়িতে সেই গলা মোমটা থেকেও আবার মোমবাতি পুনরায় একটা পার্টিকুলার শেপে তৈরি করে। তার মানে কি, আমি আবার ওই গলা আমি আবার দাঁড়াও, দাঁড়াও, লেট মি ফিনিশ ফার্স্ট। তাহলে আবার কি হচ্ছে, ওই গলা মোম থেকে যখন আবার একটা পার্টিকুলার শেপের মোমবাতিতে পরিণত হচ্ছে, সে কারণে আমি বলতে পারি ভৌত পরিবর্তন। কিন্তু আজকে দহনের ফলে সেখানে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে, তারপর পুরো মোমটাও থাকছে না, কিছু মোমের মানে কিছু দহনের ফলে কিন্তু যে বাতাসে কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে, হিট উৎপন্ন হচ্ছে, এই সমস্ত জিনিসগুলোর থেকে আমি কি আবার পুনরায় জায়গাটাই মানে পুনরায় মোমবাতিতে ফেরত যেতে পারবো, একদম পুরো নতুন মোমবাতিতে? না। সেই কারণে এটা হলো আমার রাসায়নিক পরিবর্তন। বলো, আর কিছু একটা বলছিলে কথা বলার সময়, বলো একবার। এখানে লেখাই থাকে, বলাই হয় যে এটাতে ভৌত আর রাসায়নিক দুটোই ঘটে। ঠিক আছে। আচ্ছা, এবার তোমরা আরেকটা জিনিস জানো, সেটা হলো গ্যালভানাইজেশন। ঠিক কি কারণে এই গ্যালভানাইজেশন লোহা দেওয়া হয়? কারণ আয়রন, দেখো, আমরা দেখলাম লোহাতে মরিচা পড়ে, সেই জন্য কোনো একটা পার্টিকুলার মেটাল দিয়ে সেটাকে যদি কোটিং করা হয়, সেটাকে যদি ঘিরে দেওয়া হয়, তাহলে কিন্তু ওই যে লোহা ডিরেক্ট বায়ুর সংস্পর্শে আসে না, অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া ঘটায় না, তার ফলে মরিচাও পড়ে না। সেই যে পদ্ধতিতে তাকে মোড়ানো হয়, তাকে একটা সেফটি দেওয়া হয়, দ্যাট ইজ কল্ড গ্যালভানাইজড আয়রন। গ্যালভানাইজেশন এই পদ্ধতিটার নাম। এবং এই গ্যালভানাইজেশনে কোন মেটাল ইউজ করা হয়? মনে রাখবে, জিঙ্ক মেটাল, মনে রাখবে, জিঙ্ক মেটাল। ওকে। বোন, আমি না সব বোতলে জল ভরে রেখেছি, দিতে পারবে? আচ্ছা, তারপরে আর একটা মেটাল আমরা দেখব, সেটাকে বলা হয় স্ট্র্যাটেজিক মেটাল। আচ্ছা, স্ট্র্যাটেজি কথাটার মানে কি? আমি আম, আমার ইউটিউব চ্যানেল খুব তাড়াতাড়ি খুলবো। আমি বলেছি যেই 500 সাবস্ক্রাইবার হয়ে যাবে, আমি আমার ইউটিউব চ্যানেলে ফার্স্ট ভিডিও আপলোড করব। এখনো পর্যন্ত ওই 150 মতন হয়েছে। এই মানে 3-4 দিন আগেই আমি সবাইকে বললাম যে যে করে দাও, তো কয়েকজন করেছে, তো 150 জন মতন হয়েছে। আচ্ছা, ঠিক আছে, আমার নামেই আছে, হ্যাঁ। তো আমি সবার প্রথম যেটা আনবো সেটা হলো স্ট্র্যাটেজি আনবো, ঠিক আছে। ইনফ্যাক্ট আছে, এর আগেও আমারই তুমি ডালিয়া হালদার এসএসসি সিজিএল স্ট্র্যাটেজি বলে সার্চ করলে পেয়ে যাবে, বাট সেটা অন্য চ্যানেলে। তো আমি আমার নিজের দিক থেকে আনবো। এই স্ট্র্যাটেজি কথাটার মানে কি? তার মানে যেটা হলো খুব মানে বুদ্ধিমানের সাথে, কলা কুশলতার সাথে যে কাজটা আমরা করি, সেই কারণে বলা হয় যে সবসময় স্ট্র্যাটেজি মেনে পড়াশোনা করতে হয়, স্ট্র্যাটেজি। এবার স্ট্র্যাটেজিক মেটাল কেন বলা হয়? কেননা সেই মেটালটা না অস্ত্র তৈরিতে কাজে লাগে।
এবার এইরকম একটা মেটাল হলো টাইটানিয়াম। টাইটানিয়াম খুব ইম্পর্টেন্ট নাম, ঠিক আছে? আর এটা কিন্তু, এটাও মনে রাখবে, এটা কিন্তু আয়রনের থেকেও হালকা। এবং তার ফলে কি হয়, আজকে অস্ত্র তৈরিতে যখন এই আয়রন মানে অস্ত্রটা যদি আজকে তরোয়াল মনে করো যদি লোহার হতো, তাহলে কি হতো? তাহলে প্রচন্ড বেশি ভারী হতো, তাই না? তাহলে তখন কিন্তু সেটা দিয়ে যুদ্ধ করাটাই প্রায় অসম্ভব হয়ে যেত। এবার আয়রনের থেকেও কিন্তু হালকা টাইটানিয়াম, এবং সেটা কিন্তু স্ট্র্যাটেজিক মেটাল, এটা মাথায় রাখবে। আর একটা পরীক্ষায় অলরেডি প্রশ্ন চলে এসেছে যে পার্ল অ্যাশ, পার্ল অ্যাশ কাকে বলা হয়? এটা মনে রাখবে, পটাশিয়াম কার্বনেট, পটাশিয়াম কার্বনেট, ঠিক আছে? পার্ল অ্যাশটা হলো পটাশিয়াম কার্বনেট। আচ্ছা, আর একটা ব্যাপার, সেটা হলো বলে দিই, ইলেকট্রিক হিটার। হিটার তোমরা জানো, হিটারের কুণ্ডলীর মতন তোমরা এরকম টাইপের একটা হিটার, এবং তারপর এরকম একটা কুণ্ডলী টাইপের থাকে। এটা অনেক জলে দেওয়া হয়, এবং তারপর প্লাগে লাগিয়ে সেটাকে তুমি যদি সুইচ অন করে দাও, কিছুক্ষণ পর জলটা গরম হয়ে যাবে, সেটাকেই বলা হয় ইলেকট্রিক হিটার। এই ইলেকট্রিক হিটারে কোন তার ব্যবহার করা হয়? এটাও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। মনে রাখবে, নাইক্রোম তার ব্যবহার করা হয়। নাইক্রোম তার, দ্যাট ইজ মেড আপ অফ নিকেল আর ক্রোমিয়াম। নিকেল আর ক্রোমিয়াম। ওকে। আচ্ছা, আরো কয়েকটা জিনিস আছে যেগুলো আমি পরে বলছি, ওকে? বেশ। এবার দেখো, আকরিক থেকে তাহলে সহজ উপায়ে বৈজ্ঞানিক পদ্ধতিতে সুলভে ধাতু নিষ্কাশন করা, বিশুদ্ধ করার পদ্ধতিকে ধাতুবিদ্যা বলা হয়। ভেরি ফাইন। পরেরটা দেখো, খনিজ। প্রকৃতিতে ধাতু যৌগ আকারে অবস্থান করে। প্রথমেই কিন্তু ধাতু একেবারে বিশুদ্ধ ধাতু হয়ে অবস্থান করছে তা কিন্তু করে না। কেননা বিশুদ্ধ ধাতু ভীষণ নমনীয়, মানে লিকুইড টাইপের ফর্মে থাকে। সেই কারণে সে কিন্তু যৌগ আকারে অবস্থান করে, এবং সেই যে পুরো যৌগটাকে ওই মৌলটার খনিজ বলে। তাহলে যেমন দেখো, জিঙ্ক। জিঙ্ক পেতে চাও তুমি আজকে, তাহলে জিঙ্ক পেতে চাইলে সেটা কি রূপে ফার্স্টে অবস্থান করে প্রকৃতিতে? জিঙ্ক ব্লেন্ড হিসেবে পাবে। জিঙ্ক ব্লেন্ড হিসেবে পাবে। তাহলে মাটি থেকে যখন তুলবে তখন সেটা জিঙ্ক ব্লেন্ড, এবং তারপর ধাতুবিদ্যা পদ্ধতি ফলো করে সেখান থেকে শুধু জিঙ্কটাকে এক্সট্রাক্ট করতে হবে। পরেরটা দেখো, আহ তোমার আকরিক। যে সমস্ত খনিজ পদার্থ থেকে প্রয়োজনীয় ধাতুকে অল্প খরচে এবং সহজ পদ্ধতিতে নিষ্কাশন করা যায়, তাকে ওই ধাতুর আকরিক বলা হয়। তাহলে বুঝতে পারছো, ওই যে যৌগটা, সেই যৌগ থেকে আসল যে আমার ধাতুটা দরকার, যে ধাতুর মেন আকরিক, সেই ধাতুটাকে বের করা, এবং অল্প খরচে সহজ পদ্ধতিতে করা যায়, তাই জন্য এটার নাম মনে রেখো। যেমন বক্সাইট থেকে খুব সহজ উপায়ে অ্যালুমিনিয়াম পাওয়া যায়, তাই বক্সাইট হলো অ্যালুমিনিয়ামের আকরিক। আজকেই সকালবেলা একটা মগ দিচ্ছিলাম, যেখানে মগটা দেখছিলাম নেলকো। বলছে যে আমাদের নেলকো কিন্তু একটা অর্গানাইজেশন, ইন্ডিয়ান একটা গভর্নমেন্টাল একটা অর্গানাইজেশন। এখানে এরা কোন আকরিককে নিয়ে ডিল করে? তো এ ফর অ্যালুমিনিয়াম, এটা ভীষণ, ন্যালকোর ফুল ফর্ম কেউ যদি জানো আমাকে প্লিজ লিখে বলো। তোমার আর তো সেই ন্যালকোর মধ্যে এ ফর অ্যালুমিনিয়াম, আর অ্যালুমিনিয়াম মানেই কোন আকরিকের কথা হবে? বক্সাইটের কথা। এটা কিন্তু মাথায় রাখবে। ওকে।
এবার দেখো তারপর বলছে যে যেটা সেটা হলো সব আকরিক খনিজ, কিন্তু সব খনিজ আকরিক নয় কেন? জিনিসটা বুঝতে হবে। ঠিক আছে, দেখো আমরা জানি যেসব খনিজ থেকে সহজে এবং অল্প খরচে ধাতু নিষ্কাশন করা যায় তাদেরকে ওই ধাতুর আকরিক বলা হয়। তার মানে ব্যাপারটা বুঝতে পারছো? তুমি মনে করো পুরো একটা খনি পেলে, পুরো একটা জায়গার খনি পেলে, আচ্ছা, সেই খনিতে সমস্ত গুলোই যা যা আছে সেগুলো কি, সেগুলোকে আমরা খনিজ দ্রব্য বলবো। কিন্তু সব খনিজ দ্রব্য থেকেই যে ধাতু নিষ্কাশন করা সম্ভব হবে এরকম কিন্তু কোনো কথা নেই। কাজেই যে খনিজ থেকে সহজে এবং অল্প খরচে ধাতু নিষ্কাশন করা যাবে তাকেই শুধুমাত্র ওই ধাতুর আকরিক বলবো। ঠিক আছে, সেই কারণে মনে রাখবে পুরোটা যদি খনি হয় তার মধ্যে একটা পোর্শন হলো আকরিক, ডেফিনেটলি এই পুরো ব্যাপারটা কিন্তু আকরিক নয়। সেই জন্য আমরা বলবো সব আকরিকই খনিজের মধ্যে পড়ে, কিন্তু সব খনিজ দেখো বড় বড় ডিব্বাটা কিন্তু এই ছোট গোলের মধ্যে আসছে না। সেই জন্য বলবো যে সব খনিজ কিন্তু আকরিক নয়। আচ্ছা, কেউ কি কিছু বলছিলে? কেউ কি কিছু বলছিলে? কয়েকজন কথা বলছিল মনে হলো। যাই হোক, আচ্ছা, তাহলে জিনিসটার মধ্যে একটু পার্থক্য দেখো। বলছে রেড হেমাটাইট, ম্যাগনেটাইট, আয়রন পাইরাইটিস, এই তিনটে হলো লোহার খনিজ হলেও একমাত্র আয়রন পাইরাইটিস থেকে সহজ পদ্ধতিতে আর অল্প খরচে আয়রন পাওয়া যায়। সেই জন্য আয়রন পাইরাইটিস খনিজের সাথে এটি আকরিক, কিন্তু বাকি দুটো খনিজ হলেও আকরিক নয়। তাহলে রেড হেমাটাইট, ম্যাগনেটাইট, আয়রন পাইরাইটিস, এই তিনটেই হলো লোহার খনিজের নাম, কিন্তু একমাত্র আয়রন পাইরাইটিস থেকেই সহজে তাড়াতাড়ি অল্প খরচে লোহা নিষ্কাশন করা হয়। সেই কারণে সেই কারণে আয়রন পাইরাইটিসটাই হলো একমাত্র খনিজের সাথে সাথে আকরিকও, কিন্তু রেড হেমাটাইট বা ম্যাগনেটাইট কিন্তু তারা আকরিক নয়। ওকে, এবার দেখো খনিজ মল কি। আকরিকের সাথে ধাতু বাদে যে সমস্ত পদার্থ থাকে, যেমন বালি, সালফেট, মাটি, তাদেরকে খনিজ মল বলে। আমরা মল বলতে মানে এক্সেস যে জিনিসগুলো, যেগুলো আনওয়ান্টেড, যেগুলো আর কাজে লাগবে না, সেই রকম এক্সক্রিয়েটেড জিনিসগুলোকে বুঝি। সেরকমই এটাও, আকরিক তো শুধু আকরিক থাকে না, সাথে আরো বালি, মাটি, কাদা, অনেক রকমের আরো সাবস্টেন্সেস থাকে যেগুলোকে কিন্তু ধীরে ধীরে বের করে আমাদের যে ধাতু যেটা রিকোয়ার্ড সেই ধাতুকে বিশুদ্ধ করার পথে এগিয়ে যাওয়া হয়। এবং সেই কারণে ওই যে বাকিগুলোকে ইংলিশে বলে গজ আর বাংলাতে বলে খনিজ মল। এবার দেখো কিছু পরিচিত ধাতু, তাদের পারমাণবিক গুরুত্ব কত, পারমাণবিক ক্রমাঙ্ক কত, এরকম প্রশ্ন কিন্তু ডিরেক্ট পরীক্ষায় দিয়ে দেয়, তোমাদের মনে রাখতে হবে। তাহলে দেখো, ফার্স্ট লোহা বা আয়রন, সেটার কিন্তু চিহ্ন হলো এফি, ফেরাম। ঠিক আছে, ফেরাম। তবে এর আবার দু রকমের যোজ্যতা আছে, মনে রাখবে। কম যোজ্যতা গুলোকে আস বলা হয়, যেগুলো বেশি যোজ্যতা সেগুলোকে ইগ বলা হয়। ঠিক আছে, সেই জন্য মনে এরকম ধরে নাও Fe2O3, আর একটা আছে Fe3O4। তাহলে দেখো এখানে এফিটা কতগুলো অক্সিজেন পরমাণুর সঙ্গে যুক্ত হতে পেরেছে? তিনটে। তার মানে এফির যোজ্যতা হলো 3। এই জন্য এটার নাম কিন্তু ফেরাস সালফাইড, সরি, ফেরাস অক্সাইড। ঠিক আছে, ফেরাস অক্সাইড। এইবার এইটা Fe3O4, Fe3O4। দেখো এখানে আয়রন কিন্তু 4টে অক্সিজেন পরমাণুর সঙ্গে যুক্ত হয়েছে, সেই কারণে এটার নাম হলো ফেরিক। আমি বললাম কম থাকলে আস আর বেশি থাকলে ই, তার মানে এটার নাম হলো ফেরিক অক্সাইড। ক্লিয়ার?
পারমাণবিক গুরুত্ব কি? 55.85। এটা হলো আমাদের পারমাণবিক গুরুত্ব, মানে আয়রনের। আচ্ছা, পরমাণু ক্রমাঙ্ক হলো 26। তার মানে পরীক্ষায় এরকমও জিজ্ঞেস করতে পারে যে আয়রন পরমাণুতে কতগুলো প্রোটন উপস্থিত আছে, সেটাও কিন্তু আমার পরমাণু ক্রমাঙ্ক। তাহলে অ্যান্সার হবে 26। তারপর লোহা প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় না। ওকে, লোহা কিন্তু প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় না। আমাদের দেহের রক্তে যে হিমোগ্লোবিন থাকে তার অন্যতম উপাদান হলো লোহা, এবং এই লোহার সঙ্গে মিশে কিন্তু হিমোগ্লোবিন আহ তোমার অক্সি হিমোগ্লোবিন নামক সাবস্টেন্স তৈরি করে। আচ্ছা, এইবার উদ্ভিদে ক্লোরোফিলেও লোহার উপস্থিতি লক্ষ্য করা যায়। তাহলে আমরা এতদিন দেখে আসছিলাম উদ্ভিদের ক্লোরোফিল, তাই না? তার আগে মেসোফিল কলা, তারপর পাতায় পত্ররন্ধ্র রয়েছে, সেখানে ক্লোরোফিল রঞ্জক আছে, এত কিছু রয়েছে। তাহলে সেইখানে ক্লোরোফিলেও কিন্তু লোহার উপস্থিতি দেখা যায়। ওকে, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। লোহার ব্যবহার, লোহার ব্যবহারে বলে দিচ্ছে যে বিশুদ্ধ লোহা ব্যবহার করা হয় না, কারণ বিশুদ্ধ লোহা কিন্তু অনেক বেশি ভঙ্গুর হয়ে যায়। সেটা কিন্তু তোমার অতটা ফ্লেক্সিবিলিটি বা ইলাস্টিসিটিটা থাকে না, লংগিটিভিটিও বেশি থাকে না। সেই কারণে তাকে যথেষ্ট স্ট্রং বানানোর জন্য লোহার সাথে কার্বন বা অন্যান্য মৌল মিশিয়ে ব্যবহার করা হয়। ওকে, এইটাও প্রশ্ন আসতে পারে যে লোহার মধ্যে রিজিডিটি বা দৃঢ়তা আনার জন্য কোন ধাতুকে মেশানো হয়। তাহলে অপশনে কার্বন বা অন্যান্য মৌল। তারপর লোহার মধ্যে মিশ্রিত কার্বনের শতকরা পরিমাণ অনুযায়ী লোহাকে 3 ভাগে ভাগ করা হয়। ঠিক আছে, একটা জিনিস যেটা 4 ভাগে ভাগ করা হয়, তোমার অনেক কালকেই আমি একটা ব্যাচে পড়াচ্ছিলাম, তো সেখানে বলছিল যে ম্যাম 4 ভাগ, 4 ভাগ। ওটা অন্য জিনিস বাবা, ওটা তো অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস, তাই না, লিগনাইট, পিট কয়লা, ওটা হলো কয়লা। আমরা এখানে পড়ছি লোহা। তাহলে লোহার মধ্যে এই যে বললাম যে বিশুদ্ধ লোহা তো ব্যবহার করা হয় না, কার্বন একটু করে কার্বন ব্যবহার থাকে। তার মানে কার্বন, জানি পরিবেশের পক্ষে ক্ষতিকারক, কিন্তু তাও কিন্তু কার্বন একটু হলেও মেশানো থাকে। তো সেই যে কার্বনের কম্পোজিশনের উপর ডিপেন্ড করে লোহাকে 3 ভাগে ভাগ করা হয়। প্রথম 1 নাম্বার হলো কাস্ট আয়রন। তাহলে কাস্ট আয়রন, বুঝতে পারছো, কার্বনের পরিমাণ প্রায় 2% থেকে 2.5%। তো কাস্ট আয়রনকে কিন্তু পিগ আয়রনও বলা হয়। তার মানে কাস্ট আয়রন কিন্তু অতটাও ভালো না, কারণ 2 থেকে 2.5% এর মধ্যে কিন্তু কার্বন মেশানো আছে। জলের পাইপ, রেলিং, ছাঁচের ঢালাই, এগুলোতে ব্যবহার করা হয়। এটাকে পিগ আয়রনও বলা হয়। পরেরটা রড আয়রন। রড আয়রনটা হলো কাস্ট আয়রনের থেকে ভালো। কার্বনের পরিমাণ 0.1 থেকে 0.15%। আর এটা সব থেকে বিশুদ্ধ আয়রন। সব থেকে বিশুদ্ধ আয়রন হলো 0.1 থেকে 0.15। তাহলে ঘড়ির স্প্রিং, ডাইনামো, পেলেট, পিয়ানো তার, এগুলোতে ব্যবহার করা হয়। আর এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় পেটালোহা। এটাকে বলা হয় পেটালোহা। তাহলে রড আয়রন, পেটালোহা। আর একটা রইল স্টিল আয়রন। স্টিল আয়রন, কার্বনের পরিমাণ সাধারণত 0.15 থেকে 1.5%। ঠিক আছে, এটা সেটা ভ্যারিও করতে পারে একটু, কিন্তু এটা কিন্তু সব থেকে বেস্ট বলতে পারো, সব থেকে উন্নত মানের। কারণ কার্বন একটু থাকতেই হবে, কিন্তু ওভারঅল কার্বন যত কম, তত কিন্তু দেশের অবস্থা ভালো। মানে আহ, একটু দাঁড়াও।
হ্যাঁ, তো যেটা বলছিলাম যে কার্বনের পরিমাণ কিন্তু যত কম হবে সেটা কিন্তু দেশ দেশ তথা পুরো পৃথিবী পুরো পরিবেশের জন্য ভালো। কেননা কার্বন যত কম, দহনে কি হচ্ছে, কার্বন ডাই অক্সাইড উৎপন্ন, কার্বন ডাই অক্সাইডের পরিমাণটাও কম। সেই কারণে মনে রাখবে যত কার্বন কম তত সেটা মানে সেই দেশের কার্বন তত বেশি উন্নত। এবার দেখো 0.15 থেকে এই যে তোমার 1.5, এবং এটা পরিবর্তনশীল। রেল লাইন, লাঙলের ফলা, রেলের বগি, জাহাজ এইগুলো বানাতে কিন্তু স্টিল আয়রন দরকার হয়। পরেরটা রইলো আমাদের কপার। তামা বা কপারের চিহ্ন কপার। আমরা একটু আগেই বললাম যে কপার বেশি ইউজ হলে কিন্তু উইলসন নামক একটা ডিজিজ হয় হিউম্যান বডিতে। পারমাণবিক গুরুত্ব 63.54, পরমাণু ক্রমাঙ্ক 29। প্রকৃতিতে তামা সামান্য পরিমাণে মুক্ত অবস্থায় পাওয়া যায়। আর প্রধান আকরিক হলো কপার পাইরাইটিস। পরে ছক দেওয়া আছে যে কোন ধাতুর কোনটা হলো আমাদের কোনটা আকরিক, সেটা পুরো ছক দেওয়া আছে। আপাতত যেটা মেন সেটা পড়ে নেবে। এবার তামার ব্যবহার বৈদ্যুতিক যন্ত্রপাতি, বৈদ্যুতিক তার, হিটার, মোটর এইগুলোতে, টেলিফোনের তার, পূর্বে ব্যবহৃত টেলিগ্রাফের তার ইত্যাদি তৈরিতে কিন্তু কার্বন ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে। আর একটা মুদ্রা, বিভিন্ন অলংকার, মূর্তি, শোপিস তৈরিতেও তামা ব্যবহার করা হয়। আমরা কিন্তু এগুলোকে আর একটা বলি, মুদ্রা ধাতু বলি, তাই না? মুদ্রা ধাতু, সেটাকে বলা হয় কি কয়েন মেটাল। কারণ আগেকার দিনেও আমরা দেখেছি যে মেনলি মুদ্রা তৈরির জন্য এই তিনটে ধাতুই ব্যবহার করা হতো। সেটা হলো তামা, সোনা আর রূপো। সোনা যেহেতু ভীষণ কস্টলি, তাই সোনা অনেক কমে গেছিল, কিন্তু রূপো আর তামাটাই সব থেকে বেশি বহুল পরিমাণে প্রচলিত ছিল। তাহলে মুদ্রা, অলংকার, মূর্তি, শোপিস এগুলো সবেতেই কিন্তু তামা ব্যবহার করা হয়। এবার তামার কিছু সংকর ধাতু, একটা হলো কাঁসা আর একটা হলো পিতল। আমাকে একটু বলে দাও যে কাঁসা কি দিয়ে তৈরি আর পিতল কি দিয়ে তৈরি, লিখে দাও। কোনটা জিঙ্ক? না, কপার আর জিঙ্ক, কপার আর জিঙ্ক সেটা কি? পেতল, একদম তাই। পেতল বা যেটাকে বলা হয় ব্রাস মেটাল, এটা তোমার কপার আর জিঙ্ক। ভেরি গুড। আর কাঁসা? বলো। কাঁসাকে কিন্তু আর একটা জিনিসও বলা হয়, যে প্রশ্নটা পরীক্ষায় আসছে, দ্যাট ইজ কল্ড বেল মেটাল। বেল মেটাল বলা হয় কাকে? কাঁসাকে বেল মেটাল। আর বা এটার নাম কি? ব্রোঞ্জ। খুব ইম্পর্টেন্ট তো, ব্রোঞ্জ। কারণ আমরা জানি ব্রোঞ্জের হ্যাঁ, কি বলছো আরেকবার বলো। হ্যাঁ, কাঁসা কি বলছো তারপরে? হ্যাঁ, একদম তাই, টিন আর তামা। বেশ, একদম তাই। কিন্তু ব্রোঞ্জ দ্বারা তৈরি হচ্ছে, এটা মাথায় রাখবে, কপার আর টিন, যেটাকে স্ট্যানাস বলা হয়। স্ট্যানাস যেহেতু ল্যাটিন নাম, সেই জন্য এসএন, ঠিক আছে, কপার আর এসএন, সেটা হলো কাঁসা বা ব্রোঞ্জ, বা সেটাকে বেল মেটালও বলা হয়। আচ্ছা, এবার দেখো, এবার আমাদের চলে আসলো দস্তা বা জিঙ্ক। এবার জিঙ্কের কথা চলে আসলো। জিঙ্ক তো একটু আগেই দেখলাম, জেড পারমাণবিক গুরুত্ব 65.5, পরমাণু ক্রমাঙ্ক 30। জিঙ্কের প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় না। জিঙ্ক ব্লেন্ড থেকেই জিঙ্ক নিষ্কাশন করা হয়, আমরা তখনই পড়লাম। আর একটা জিনিস যেটা আমরা অলরেডি পড়েছি আর এখনো খুব ইম্পর্টেন্ট, না পড়লেই নয়, সেটা হলো ক্যালভানাইজেশন।
আমরা বললাম লোহার ওপর যেন মরচে না পড়ে, লোহা যেন মুক্ত বাতাসের সংস্পর্শে দিয়ে আসতে না পারে, সেই কারণে লোহার ওপর কোটিং করা হয় যাতে লোহার ওপর মরচে না পড়ে। আর এই যে লোহার ওপর মরচে না পড়ার জন্য কি দেওয়া হয়, জিঙ্কের প্রলেপ দেওয়া হয়। আর এই পদ্ধতিটাকে বলা হয় গ্যালভানাইজেশন। ঠিক আছে, তাহলে তারপরে আর একটা জিনিস দেখো, হাইড্রোজেন প্রস্তুতি। হাইড্রোজেন প্রস্তুতিতেও কিন্তু বিজারক হিসেবে জিঙ্কের ছিবড়া ব্যবহার করা হয়। ইম্পর্টেন্ট প্রশ্ন, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। আর 10টা, যেটা জিঙ্কের যে সংকর ধাতু, সংকর ধাতু কথাটার মানে হলো, সংকর ধাতু কথাটার মানে হলো একটা কোনো মেটাল যখন আর একটা কোনো মেটালের সঙ্গে কোনো কিছু মিলে তৈরি করছে কিছু একটা, সেইটাকে বলা হয়। ঠিক আছে, সেরকমই হলো জার্মান সিলভার। জার্মান সিলভার, তাহলে আমাকে বলবে যে জার্মান সিলভার অ্যাকচুয়ালি কি দিয়ে তৈরি? ভেরি গুড, কপার জিঙ্ক নিকেল। কপার জিঙ্ক নিকেল, তাহলে বুঝতে পারছো এটা জিঙ্কের তোমার জিঙ্কের একটা আকরিক বটে, তোমার সরি আকরিক না, এটা জিঙ্কের একটা সংকর ধাতু। তোমার নিকেল আছে আর সাথে কিন্তু কপার আছে। পরীক্ষায় এরকমও প্রশ্ন দিয়ে দেয় যে নিচের মধ্যে কোনটাতে সিলভার নেই, অথচ নামে দেখো জার্মান সিলভার। কাজেই জার্মান সিলভার নাম বলেই যে সেখানে সিলভার আছে এরকম কিন্তু ভাবার কোনো কারণ নেই। ওকে, আচ্ছা, পরে আমরা আসবো অ্যালুমিনিয়ামে। অ্যালুমিনিয়াম চিহ্ন এল, পারমাণবিক গুরুত্ব 26.98, পরমাণু ক্রমাঙ্ক 13। প্রকৃতিতে মুক্ত অবস্থায় অ্যালুমিনিয়াম পাওয়া যায়, মুক্ত অবস্থায় পাওয়া যায়। পৃথিবীতে সমস্ত ধাতুর মধ্যে অ্যালুমিনিয়াম সব থেকে বেশি পাওয়া যায়। এর আগেও আমরা উদাহরণে কিন্তু সরি PYQ তে এর আগের দিনই পড়েছি CGL এর একটা প্রশ্ন, যে দ্য মোস্ট অ্যাবান্ডান্ট মেটাল অন আর্থ ক্রাস্ট, তাই না? পৃথিবী পৃষ্ঠের ওপরে সব থেকে বেশি ধাতু কোনটা, সেটা হলো পাওয়া যায় অ্যালুমিনিয়াম। হ্যাঁ, অ্যালুমিনিয়ামের ব্যবহার কি কি? তড়িৎ সুপরিবাহী, অ্যালুমিনিয়াম কিন্তু তড়িতের খুব ভালো সুপরিবাহী, সেই জন্য কেবিলের তার, বৈদ্যুতিক তার এগুলো প্রস্তুতিতে ব্যবহার করা হয়। হালকা কিন্তু মজবুত এবং জলীয় বাষ্পের প্রতিরোধী, সেই কারণে বিমান ও মোটর গাড়ি প্রস্তুতিতে অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়। আর এই যে যেটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে এই যে বিমান প্রস্তুতিতে বিমানের অনেক সময় উইংস যেটা তৈরি করা হয় না, একটা বিশাল বড় যে বিমানের উইংস থাকে, ওইটা কিন্তু তোমার ডুরালুমিন বা অ্যালুমিনিয়াম দ্বারা তৈরি। তো অ্যালুমিনিয়ামের সংকর ধাতু, এই দুটো নাম খুব ইম্পর্টেন্ট মনে রাখবে, ডুরালুমিন আর ম্যাগনেলিয়াম। ডুরালুমিন আর ম্যাগনেলিয়াম। ওকে, আচ্ছা, এবার যদি তোমাদেরকে আমি জিজ্ঞেস করি সব থেকে হালকা ধাতুর নাম কি, বলো। ভেরি গুড, সব থেকে হালকা ধাতু হলো লিথিয়াম। ভেরি গুড। আচ্ছা, তারপর আতশবাজি। আমরা দেখেছি না যখন আতশবাজি ফাটানো হয় এক একটা এক এক রকমের রং হয়, তাই না? কোনোটা হলুদ, কোনোটা সবুজ, কোনোটা লাল। এই যে কালারের ভিন্নতা কেন হয়, এটাও কিন্তু এই মেটালের উপস্থিতির জন্য। তাহলে গ্রিন কালারের জন্য আমাদের কোন মেটাল দায়ী? আজকে তুমি তারাবাজি ফাটাচ্ছ এবং সেখানে কিন্তু গ্রিন কালারের তোমার আগুন বেরোচ্ছে, তাহলে ওই গ্রিন কালারের জন্য কে দায়ী, কোন মেটাল দায়ী? অ্যান্সার হবে বেরিয়াম। অ্যান্সার হবে বেরিয়াম। আর একটা হয়, সেটা হলো রেড কালার, মানে ক্রিমসন, ক্রিমসন রেড বলা হয়, ক্রিমসন রেড। ঠিক আছে, সেইটা হলো স্ট্রনশিয়াম। ভেরি গুড, স্ট্রনশিয়াম। ঠিক আছে, আর একটা জিনিসও তোমাদের আমি এর আগে আগে মেবি দেখিয়েও ছিলাম, যে ওইগুলো পড়ে রাখবে, যে যেমন ক্যান্সার ট্রিটমেন্টে বা তোমার যে কোনো ওই কোবাল্ট 60 ইউজ করা হয়, তাই না? আয়োডিন 131, থাইরয়েড গ্রন্থি সারাতে, থাইরয়েডে ক্যান্সার, থাইরয়েড গ্ল্যান্ডে যদি কোনো কারণে ক্যান্সার হয় সেটা সারাতে। অর্থাৎ মানে কোন তোমার তেজস্ক্রিয় মৌলগুলো
এরকম মানুষের জীবনে কাজে লাগে, মানুষের জন্য কাজে লাগে, এই জিনিসগুলো একটু করে রাখতে হবে। আচ্ছা, এবার যেমন আমরা একটু আগে সব থেকে হালকা ধাতু পড়লাম, সেরকম সব থেকে ভারী ধাতুর নামটা একটু বলে দাও তো। বল, একটু জলটা দে না। ভেরি গুড, অসমিয়া। ঠিক আছে, তাহলে এটা যখন জিজ্ঞেস করলাম, তাহলে বলো তো সব থেকে হার্ডেস্ট ধাতু যদি বলা হয়, সব থেকে শক্ত ধাতু। দে না। প্ল্যাটিনাম। অ্যান্সার হবে প্ল্যাটিনাম, ঠিক আছে। অ্যান্সার হবে হার্ডেস্ট ধাতু প্ল্যাটিনাম। আচ্ছা, তারপর অনেক সময় একটা জিনিস দেখা যায়, সেটা হলো আর্টিফিশিয়াল রেন। আর্টিফিশিয়াল রেন আমাদের এখনো দেশে হয়নি চালু, কিন্তু অন্যান্য দেশে কিন্তু এই ব্যাপারগুলো, বিশেষ করে চাইনাতেও কিন্তু এই ব্যাপারটা চালু হয়ে গেছে। কারণ কি? কারণ হলো, ডেফিনেটলি এই যে যেমন আমাদের এখন ঠিক করে বৃষ্টি হচ্ছে না, কিন্তু বৃষ্টি না হলে তো হবে না। যে আমাদের দেশ যেখানে তোমার এগ্রিকালচার একটা অ্যাগ্রো বেসড ইকোনমির ওপর বেস করে চলে, সেখানে এত অসময়ে বৃষ্টি আর এত অল্প অল্প বৃষ্টি হলে হবে না। কারণ আমরা জানি যে সেক্ষেত্রে শস্য সেইভাবে হয়ে থাকে, তাই না? রবি শস্য, খারিফ শস্য, এগুলোর জন্য একটা নির্দিষ্ট পরিমাণে কিন্তু আমাদের জল দরকার হয়। তার মানে এই যে আর্টিফিশিয়াল রেন যেটা করা হয় অন্যান্য জায়গায়, সেটার জন্য কি ব্যবহার করা হয়? সেটা হলো সিলভার আয়োডাইড। খুব ইম্পর্টেন্ট, সিলভার আয়োডাইড, AgI। ঠিক আছে, এই যৌগটা কিন্তু আর্টিফিশিয়াল রেনের জন্য তৈরি করা হয়। তারপর আর একটা জিনিস, এই যে তোমরা কদিন আগেই ভোট হলো, তাই না? আমিও ভোট দিয়েছি। আমাদের এখানে যেমন ভোট হয়েছিল 1 জুন, 1 জুন আমাদের যাদবপুরে। হ্যাঁ, একদম তাই, সিলভার নাই, তাই না? যেটা সবার আঙুলে আঙুলে থাকে আর উঠতেই চায় না। ইনফ্যাক্ট যারা আমাদের ভোটের ডিউটি করে, তাদের তো 2 হাতে পুরো ভর্তি হয়ে থাকে সিলভার নাইট্রেট। যাই হোক, সেটা হলো সিলভার নাইট্রেট। আর একটা জিনিস প্রশ্ন আসে, সেটা হলো ফুলস গোল্ড। ফুলস গোল্ড, বোকাদের সোনা। মানে ব্যাপারটা বুঝতেই পারছো। যারা অত সোনা কিনবে না, যারা সিটি গোল্ড বা অন্য রকমের জিনিস দিয়ে পড়বে। হ্যাঁ, ফেরাস সালফাইড, না না না। ও, ফেরাস সালফাইড, এটিএস, ফেরাস সালফাইড, হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো, ফেরাস সালফাইড। ঠিক আছে, সেক্ষেত্রে হলো ফেরাস সালফাইড, ঠিক আছে, FeS2। ফুলস গোল্ড মনে রাখবে। আচ্ছা, আর কিছু প্রশ্ন বাকি আছে কিনা আমি একটু দেখে নিই। আচ্ছা, যদি বলে হয় পিওরেস্ট ফর্ম অফ আয়রন, রট আয়রন, ভেরি গুড। আচ্ছা, কুইক সিলভার কাকে বলা হয়? কোন মেটালকে বলা হয় কুইক সিলভার? একদম ঠিক। আচ্ছা, পারদ একমাত্র কোন ধাতুর সাথে অ্যামালগাম তৈরি করতে পারে না? FeS2 চাইছিল, তাই? আয়রন পাইরাইটের সংকেত দেখো। FeS2 দরকার। তাহলে ফেরিক সালফাইড,
দেখতো ফেরিক সালফাইড। APS2। ওটা আবার অন্য। আচ্ছা আচ্ছা, একটা জিনিস একটু আগে বলেছিলাম, আমি ওটা একটু সংশোধন করে নিতে চাইছি। ফুলস গোল্ড, আমি বললাম না APS2, কেউ একজন বলল ফেরাস সালফাইড। না, ফেরাস সালফাইডের সংকেত দেখো যদি গুগলে, তাহলে APS হয়। ঠিক আছে, আমি বলছি APS2, যেটাকে বলা হয় আয়রন পাইরাইটিস। আয়রন পাইরাইটিস। হ্যাঁ, APS, হ্যাঁ, কিন্তু APS ফুলস গোল্ড নয়, কিন্তু APS2 আয়রন পাইরাইটিস। ঠিক আছে। আচ্ছা, এবার পিওরেস্ট ফর্ম অফ আয়রন বললে তোমরা রট আয়রন। আর কি জিজ্ঞেস করছিলাম? হ্যাঁ, তোমরা বললে যে পারদ কিন্তু একমাত্র তোমার ওই আয়রনের সাথে লোহার সঙ্গে কোনো রকম কোনো বিক্রিয়া করে না, সেই কারণে পারদকে কিন্তু লোহার কোনো আয়রনের পটে কিন্তু তাকে রাখা হয়। ঠিক আছে। আর পারদ ম্যাক্সিমাম ধাতুর সঙ্গেই যেহেতু একটা অ্যামালগাম তৈরি করে ফেলে, আর একমাত্র তার কোনো টেন্ডেন্সি থাকে না, সেটা হলো লোহার সাথে রিয়াকশন। ওকে। এছাড়াও আরো কিছু প্রশ্ন থেকে গেল, সেটাও আমি বলছি, আর পরে আসছি। তাহলে দেখো, এবার আমরা একটু ধাতু সংকর যদি দেখে নিই, অ্যালয়েস, যে দুই বা ততোধিক ধাতু পরস্পর মিশে একটা সমসত্ব বা অসমসত্ব মিশ্রণ তৈরি করছে, তখন সংকর ধাতু বলছে। এই যে একটু আগেই তোমরা কাঁসা বললে, কপার আর টিন, কপার আর টিন, তাই না? এবার তোমাদের মনে হবে যে আচ্ছা, ধাতু সংকর কথাটার মানেই হলো শুধু ধাতুই হয়তো থাকবে, তাই না? সেখানে কোনো রকম কার্বন প্রেজেন্ট, সরি, সেখানে কোনো রকম অধাতু প্রেজেন্ট থাকবে না, কিন্তু না, সেটা নয়। অধাতু সংকরেও অধাতু থাকতে পারে। ঠিক আছে। যেমন হলো কি, ইস্পাত আমরা জানি, এমনি যেটা বিশুদ্ধ লোহা বা কাঁচা লোহা কিন্তু অনেক বেশি ভঙ্গুর, অনেক বেশি সফটেড হয়। কিন্তু আমাদের যখন যেরকম রিজিডিটি দরকার হয় লোহার জিনিস তৈরি করার জন্য, সেটা আমাদেরকে দেয় ইস্পাত, স্টিল দেয়, স্টিল। আর সেই স্টিল তৈরি করে আয়রন এবং কার্বন দিয়ে, আয়রনের সাথে কিন্তু কার্বন থাকে। ঠিক আছে। বেশ, এই যে কোনটার জন্য কি, এইটা একটু দেখে নিতে পারো কোনটার জন্য কি। এই যে মিশ্রণে কাঁসা উৎপন্ন হয়, বেল মেটাল, আমি বললাম এক্ষুনি, কপার আর কপার আর টিন, এতে তামার ক্ষয় কমে যায়। তামা যে ক্ষয়ে যায়, অনেক সময় দেখবে তামায় সবুজ সবুজ একটা রং বেরিয়ে যায়, সেই জন্য কিন্তু তামা ক্ষয়ে যায়। তখন কি, সেই জন্য এইটা তোমার সাহায্য করে। সেই জন্য খাদ্যদ্রব্য এতে রাখলে তামা দ্রবীভূত হয় না, তামার বিষক্রিয়া হয় না। তাহলে কোনো ধাতুর কাঠিন্য বাড়াবার জন্য তোমার কোনো কিছু অ্যাড করা হয়, তাপ বা বিদ্যুৎ পরিবাহিতা বাড়ানোর জন্য করা হয়, কিসের জন্য করা হয় সেগুলো এখানে বলে দেওয়া আছে। এইবার এখানে যেটা আছে সেটা হলো ধাতু সংকর। ধাতু সংকর এবং ডান দিকে কিছু ব্যবহার। ঠিক আছে, সব ব্যবহার একদম চোখ বন্ধ করে মুখস্থ করতে হবে, প্রত্যেকটা ওয়ার্ড থেকে প্রশ্ন দেবে সেরকমটা নয়, একটা মোটামুটি জিনিস আইডিয়া রাখবে। সব থেকে ইম্পর্টেন্ট, পরীক্ষায় ঘুরিয়ে ঘুরিয়ে এই ব্রাস আর ব্রোঞ্জ, এই দুটো কিন্তু দেয়ই দেয়। ঠিক আছে। ব্রোঞ্জ বিশেষ করে, আমাদের ব্রোঞ্জ, তামা, এগুলো কিন্তু বেশি, খুব বেশি দরকার। মানে তামা রিলেটেড জিনিস, ব্রোঞ্জ রিলেটেড জিনিস। কেননা আমরা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনে যখন পড়েছি, তখন কিন্তু আমরা দেখেছি যে তারা ব্রোঞ্জের ব্যবহার শিখছিল, তাই না? তো ইম্পর্টেন্ট এই সমস্ত জিনিসগুলো। আচ্ছা, তাহলে পিতল কাঁসা করে নিলে। এবার দেখো জার্মান সিলভার। জার্মান সিলভারটাও একজন বলে দিলে যে তামা, জিঙ্ক আর নিকেল, অথচ দেখো এখানে কিন্তু সিলভার নেই। অথচ দেখো সেখানে কিন্তু সিলভার নেই। তারপর রইলো কি, দেখো গান মেটাল। গান মেটাল একটা। আর তারপর দেখো টাইপ মেটাল। টাইপ মেটাল ছাপার অক্ষর প্রস্তুত দিচ্ছে, সীসা, টিন, অ্যান্টিমনি। আর গান মেটাল হলো তামা, জিঙ্ক, মোট তিন।
মূর্তি নির্মাণে ব্যবহৃত হয়। স্টেনলেস স্টিল, যেটা ভীষণ ইম্পর্টেন্ট, স্টেনলেস স্টিল। লোহা তো আছেই ম্যাক্সিমাম, কিন্তু তার মধ্যে যেটা বললাম কার্বন, এবং কার্বন কিন্তু অধাতু, তাও দেখো এখানে কিন্তু মেশানো হয়েছে। ক্রোমিয়াম, নিকেল, এই সমস্ত মিলে তবে কিন্তু স্টেনলেস স্টিলের মতন এত অপরিহার্য আমাদের জীবনের জিনিস তৈরি হয়। তারপর ম্যাগনেলিয়ামে কি আছে আমরা দেখলাম, ম্যাগনেলিয়াম আর ডুরালুমিন, দে আর অ্যালুমিনিয়াম সাকরি। তাহলে তাহলে অ্যালুমিনিয়াম আর ম্যাগনেসিয়াম দিয়ে ম্যাগনেলিয়াম, আর অ্যালুমিনিয়াম, তামা, ম্যাঙ্গানিজ দিয়ে দুরালু। ঠিক আছে। অ্যালুমিনিয়ামের ব্রোঞ্জ, অ্যালুমিনিয়াম ব্রোঞ্জ যেটা, তামা আর অ্যালুমিনিয়াম। অ্যালনিকো, অ্যালনিকোটাও খুব ইম্পর্টেন্ট, অ্যালুমিনিয়ামের সাথে নিকেল, কোবাল্ট, তামা, লোহা। ডেল্টা মেটাল দেখে নেবে, ডাচ মেটাল দেখে নেবে। আমরা তখন ফুলস গোল্ড করলাম, ফুলস গোল্ড, এপিএস2 বলা হয়, তাই না? সেরকমই আর একটা জিনিস কিন্তু একটু মনে রাখবে, যে ডাচ মেটাল, এটাও কিন্তু ইমিটেশনের গয়না প্রস্তুত করতে ব্যবহার করা হয়, তামা আর জিঙ্ক। তারপর ইলেকট্রন, মোনেল বা মেটাল, ইনভার, ইনভারটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, ইনভার কোথায় পড়েছিলাম? বলেছিলাম এর আগে প্রশ্ন একটা পেয়েছিলাম, পেন্ডুলামের যে দ্বন্দ্বটা, সেটা যে এই যে এদিকে আর ওদিকে দুই দিকে যে যায়, দুই দিকে একটা পিরিয়ডিক মোশন কমপ্লিট করে, সেই যে পেন্ডুলামের দণ্ড, সেটা কিন্তু ইনভার দিয়ে তৈরি। এবং কেন ইনভার দিয়ে তৈরি হয়? ইনভারের একটা ক্ষমতা আছে, যে কোনো ধাতুই টেম্পারেচার পেলে কি হয়, তাপে কিন্তু প্রসারণ হয়, আর তাপ যখন কমে যায় তখন সংকোচন হয়। তাহলে আজকে পেন্ডুলামের দণ্ডটা কতক্ষণ ঘুরতে সময় লাগছে সেটার উপর ডিপেন্ড করছে আমাকে কত সময় দেখাবে। তাহলে যদি সেরকমই হয়, তাহলে তো শীতকাল আর গরমকালে সময়টাই হেরফের হয়ে যাবে। তার মানে ইনভার লোহা এবং নিকেল দিয়ে এমন ভাবেই তৈরি, যে এ কিন্তু তাপমাত্রার ওপর কোনো রকম ভাবে কোনো প্রভাব দেখায় না। তাপমাত্রা যা হচ্ছে হোক, তার কিন্তু প্রভাব, তার সাইজের প্রভাবে কোনো পরিবর্তন ঘটে না, সেই কারণে সময়টা ফিক্স থাকে। ঠিক আছে। তারপর রাংঝাল বা সোল্ডার, এইটাও করে নেবে। লাস্ট যেটা, যে সীসা আর টিন একদম 50-50% ঝালাইয়ের কাজে ব্যবহৃত হয়। ঠিক আছে, বোঝা গেল ক্লাস? বলো। আচ্ছা, আর কয়েকটা জিনিস বাকি মনে পড়লো। উম সেটা হলো টিইএল। টিইএল, এটার ফুল ফর্মটা হলো টেট্রা টেট্রা টেট্রাইথাইলেট, একদম। এইটা হলো অ্যান্টি নকিং কম্পাউন্ড হিসেবে গাড়িতে ব্যবহার করা হয়। অ্যান্টি নকিং কম্পাউন্ড, আজকে যাওয়া দেখ, অ্যান্টি নকিং কম্পাউন্ড হিসেবে গাড়িতে ব্যবহার করা হয়। কি হয়, যেহেতু গাড়িতে বুঝতেই পারছো যন্ত্রপাতির ঘর্ষণের ফলে বিশাল পরিমাণে তাপ উৎপন্ন হয়, এবং ধীরে ধীরে সেগুলোতে ঘর্ষণের ফলে কিন্তু ওই যে ইনস্ট্রুমেন্টস গুলো খারাপ হতে থাকে। তো টেট্রা ইথাইল লেড হলো অ্যান্টি নকিং কম্পাউন্ড, অর্থাৎ ওই মানে একটা কি বলবো, উম একটা লুব্রিকেটিং এজেন্ট হিসেবে কাজ করে, অর্থাৎ একে অপরের সাথে সংঘর্ষ বা ঘর্ষণের ফলে যে খারাপ হয়ে যাওয়া, সেটা থেকে রোধ করে। তো টিইএল, টেট্রা ইথাইল লেড, অ্যান্টি নকিং কম্পাউন্ড হিসেবে ব্যবহার করা হয়। নাইক্রোম আমরা যেমন বললাম যে তোমার ইলেকট্রিক হিটারে থাকে, নিকেল আর ক্রোমিয়াম দিয়ে তৈরি, সেরকম আরেকটা জিনিস আছে, সেটা হলো ফিউজ ওয়্যার। ফিউজ ওয়্যার, ফিউজ ওয়্যার তৈরি হলো কি দিয়ে? টিন আর লেড, টিন আর লেড। ঠিক আছে, টিন আর লেড, এসএন আর পিবি। হ্যাঁ, বড় বড় স্কুলের গেট গুলোতে যে একটা বিশাল বড় বড় বাড়ি দরজায় যে একটা বিশাল বড় বড় সুন্দর যে দরজাগুলো থাকে না, ইউজুয়ালি ওইগুলো কিন্তু রট আয়রন দিয়ে তৈরি হয়। ঠিক আছে, আশা করি এইটুকুই আজকে আমাদের ছিল। এইটুকুতে কারোর কোনো অসুবিধা হয়েছে বলো? হয়তো কিছু নেই বোঝানোর,
কিন্তু তাও ইনফরমেশন কিন্তু প্রচুর আছে। আজকে এখানেই শেষ করব, কারণ কালকেই সকালবেলা আমাদের ক্লাস আছে। হুম। তো আমি ওই জন্য খুব বেশি পড়ালাম না। বলো, এইটুকুতে কারোর কোনো অসুবিধা আছে? আচ্ছা, ঠিক আছে তাহলে। আবার কালকে সকালবেলা দেখা হবে, একদম বেশিক্ষণের বিরতি নেই আমাদের। ভালো করে পড়ো, কোনো অসুবিধা হলে গ্রুপ আছে, গ্রুপে পড়বে। আর আর ওই আমি আমার ইউটিউবের লিঙ্কটাও তোমাদের গ্রুপে দিয়ে দেবো, শেয়ার করে দেবো। তোমরা প্লিজ তোমাদের মা বাবা ভাই বোন সবার ফোন থেকে উপস্থিত, সবার ফোন থেকে কিন্তু সাবস্ক্রিপশনটা করে রাখবে। কারণ আমি আনবো তোমাদের শুধুমাত্র ক্লাসই না, ক্লাস রিলেটেড ক্লাস ছাড়াও আমরা তো শুধু সাফল্যের গল্পটুকু জানি, সাফল্যের আগে কতবার যে ব্যর্থ হওয়ার গল্প আছে, সেগুলো সব আনবো এক এক করে। পিডিএফ কবে পাবো? এই পিডিএফটা কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম আগে। পিডিএফটা আরেকবার শেয়ার করে দেবো না হয়। ঠিক আছে, চলো আজকের মতন এখানে টাটা।